আমরা বাঙালিরা কি বিহারে গিয়ে আমরা সপ্তাহে রোজই মাছ খাই, খাওয়াতে পারবো? ইম্পসিবল। দেয় পশ্চিমবঙ্গের কোনো বাড়িতে দেখতাম যে জানলা দিয়ে একটা গেরুয়া রঙের পতাকা বার করে দড়ি দিয়ে গিট্টু বাঁধে বার করে দিল, তাতে বিকৃত হনুমানের মুখ বা জয় শ্রীরাম হিন্দিতে লেখা। কখনো ভাষা, কখনো পোশাক, কখনো খাদ্যাভ্যাসের উপর দিয়ে এই আক্রমণটা সবসময় একটা সভ্যতা যারা বিলং করে তারা অন্যদের উপর নামিয়ে আনতে চেষ্টা করে। পশ্চিমবঙ্গ এবার দখল করতেই হবে। বাঙালিদের মন জয় করতে মরিয়া বিজেপি। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। নরেন্দ্র মোদী একেবারে ঝাল মুড়ি খেলেন। কথা বলে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য। এই যে বাঙালিদের মন জয় করার চেষ্টা এবং খাদ্য রাজনীতি আমরা একটা দেখছি, বারবার বিজেপি এটা প্রচারও করছে, না না বাঙালির মাছ ভাতে কোনো প্রভাব পড়বে না, বাঙালি আরামসে মাছ ভাত খাবে। তো এই যে খাদ্য রাজনীতি এবং বাঙালিদের মন জয় করার নানা চেষ্টা, সফল হবে বিজেপি? খাদ্য রাজনীতিটা এই যে কথাগুলো বলছে, পশ্চিমবঙ্গের অধিকাংশ লোক অ্যাকচুয়ালি কুপমণ্ডকতায় বিশ্বাস করে। তারা জানে না যে বিজেপি যে যে স্টেটে আছে সেখানে কিরকম খাদ্যাভ্যাস। বিজেপি আসলে নিজের সুবিধে মতো এটাকে এক্সটেন্ড করে, নিজের সুবিধে মতো এটাকে গুটিয়ে নেয়। বিজেপি গোয়াতে সেখানে তো গরুর মাংস খায়, সবই করে। আবার মেঘালয়তেও চলে, কুকুরের মাংস খায় নাগাল্যান্ডে, তাদের সাপোর্টে সরকার চলছে, এগুলো সব ঠিক। কিন্তু তারা মূলত যে রাজনীতিটাকে পশ্চিমবঙ্গে চাপাতে চাইছে সেই রাজনীতিটা হচ্ছে গোবলয়ের রাজনীতি। সেই রাজনীতিটাতে আমাদের দুর্গা কালী নয়, সেটা রামচন্দ্র, রাম অযোধ্যা, সেটা নিরামিষাশী আহার, সেটা হিন্দি ভাষা। অর্থাৎ ট্র্যাডিশনালি বাঙালির যে সংস্কৃতি, আরো স্পেসিফিক করে বললে হিন্দু বাঙালি সংস্কৃতি, হিন্দু বাঙালি সংস্কৃতির সাথে মুসলিম বাঙালির একটা বড় সংস্কৃতির মূলত যে পার্থক্য, পূজা পার্বণ ধর্মীয় আচরণ ছাড়া খান পান রাহান সাহান বলে একটা হিন্দিতে কথা আছে। অর্থাৎ আমরা কি জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করব, কোন উৎসবে অংশগ্রহণ করব, কিভাবে কথাবার্তা বলবো। তো এইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স বিজেপির সাথে আমাদের, বিজেপি রাদার আরএসএস এর হিন্দুত্বের সাথে আমাদের বরাবর ছিল, এখনো আছে। এটা নতুন কিছু নয়। সবচেয়ে উৎকণ্ঠার কারণ হচ্ছে যেটা, বিজেপি যদি প্রথম থেকেই এই ব্যাপারে অন্যরকম মতে থাকতো তাহলে একরকম বলতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিহারে এনডিএ সরকার থাকাকালীন কখনো কোনো খাবার দাবারের ওপরে, মানে নীতিশ যতদিন ছিলেন বা অ্যাবসলিউট মেজরিটি ছিল, বা লালু যতদিন ছিলেন তো কোনো মানে কথা বলাই যায় না। লালু সংক্রান্তি নিরামিষ খেতেন, রাবড়ি দেবী খেতেন, আমি একাধিক দিন ওদের বাড়িতে নিরামিষ খেয়েছি। আবার রামবিলাস পাসওয়ান মাছ মাংস ছাড়া খেতেন না, সে দু একটা পূজা পার্বণ করতেন, তার সাথেও খেয়ে দেখেছি। নীতিশ কুমার প্রথম দিকে খেতেন, পরে নিরামিষ খাবার খেতেন, কিন্তু এইরকম মানে জোর করে চাপিয়ে দেওয়া কোনো ব্যাপার কিন্তু ছিল না। ইনফ্যাক্ট আরএসএস এর লোকেরাও সেটা ভীষণভাবে কখনো চাপাতেন না। কিন্তু যত অ্যাগ্রেসিভ হয়েছে এই শেষ যে বিজেপি, অমিত শাহ নরেন্দ্র মোদীর যে বিজেপি, এটা অ্যাকচুয়ালি দুজন গুজরাটি ব্যবসাদার, মোদি আদানির পরিচালিত, তাদের স্বার্থ রক্ষিত করা দুজন গুজরাটি ব্যবসায়ী তাদের একটা হিন্দুত্বের রাজনীতি চাপিয়ে দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে খাবার দাবারের ব্যাপারটা একটা বড় রকম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি ভোটের ঠিক আগে পাটনা শহরে গেছিলাম, আবার ভোটের পরেও গেছি। পাটনা শহরে তখনও নীতিশ কুমার ছাড়বেন বলেননি, কিন্তু দেখেছি ঠিক আছে চিকেন বিক্রি হচ্ছে রাস্তার পাশে, হোটেলেও পাওয়া যায়, সার্কিট হাউসে, সরকারি গেস্ট হাউসেও পাওয়া যায় সবকিছু। কিন্তু ঠিক এই সম্রাট চৌধুরীর আসার কিছুদিন আগে থেকে সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হলো। এবং আমি কথাবার্তা বলে দেখলাম লোকজনও কিন্তু, হয়তো মঙ্গলবার শনিবার তারা খেত না, কিন্তু যারা খেত বা ব্যান করা বা বিক্রি করা যাবে না এই জাতীয় কিছু ব্যাপার ছিল না, সেইটা আস্তে আস্তে চাপানোর প্রভাব পড়ছে। আমরা কি কখনো কোনো পশ্চিমবঙ্গের কোনো বাড়িতে দেখতাম যে জানলা দিয়ে একটা গেরুয়া রঙের পতাকা বার করে দড়ি দিয়ে গিট্টু বাঁধে বার করে দিল, তাতে বিকৃত হনুমানের মুখ বা জয় শ্রীরাম হিন্দিতে লেখা? কোনোদিন দেখিনি, কোনোদিন না। হ্যাঁ, কিছু কিছু বাড়িতে হয়তো যারা কালী পুজো করতেন হয়তো একটা লাল ঝান্ডা বাড়ির ছাদে থাকতো, কিন্তু এখন বেরোলে সমস্ত জায়গায় ফ্ল্যাট বাড়িতে একটা করে ওই বিকৃত হনুমানের মুখ বা জয় শ্রীরাম লেখা একটা হিন্দি তেকোনা ঝান্ডা জানলা দিয়ে বাঁধা থাকছে। অর্থাৎ চিহ্নিত করা বা জয় শ্রীরাম, যে আমি হিন্দু। হ্যাঁ, এটা ঘটনা মুসলিমদের ক্ষেত্রে অনেক সময় সবুজ পতাকা, চাঁদ তারা তারা ধর্মীয় কারণে লাগায়, কিন্তু হিন্দুদের এটা ছিল না। শুধু পশ্চিমবঙ্গ না, বিজেপি এই কাজটা উড়িষ্যাতে করেছে, আমি দেখেছি, ভুবনেশ্বরে করেছে।
ব্যাঙ্গালোর শহরে বিজেপি এসেছিল ক্ষমতায় কর্ণাটকে, ব্যাঙ্গালোর শহরে করেছে। অর্থাৎ এটা তাদের ট্র্যাডিশনাল রীতি, এবং এই খাবার দাবারগুলোর ওপর আমরা নিয়ন্ত্রণ করব, এই ধর্মীয় আচরণের ওপর আমরা নিয়ন্ত্রণ করব, তবেই আমরা আমাদের যে মূল ভাবধারা, যেটা আরএসএস এর 100 বছর চলছে, মূল তো ওইটাই ডিএনএ, সেই ভাবধারাটাকে প্রতিষ্ঠা করতে পারবো। অর্থাৎ স্যার বলছেন যে কালচারটাকেই বদলে দেওয়ার একটা প্রচেষ্টা। হ্যাঁ, কারণ বিজেপি এলে আমরা যে কালচারের মধ্যে থাকি, এই যে বারবার যোগী যে তুমি আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা সবাই জানে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে, যারা পাড়ার ছেলে যে নেতাজির মানে কোনো বই পড়েনি, নেতাজি শুধু ছবিটা চেনে, সেও চান, যে কিচ্ছু জানে না সেও জানে। এটা যে স্বামী বিবেকানন্দ বলেনি, 10টা লোককে জিজ্ঞেস করা হোক যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু পড়াশুনো করেনি, সেও বলবে যে গীতা পড়া থেকে ফুটবল খেলা জরুরি। এটা সবাই জানে বিবেকানন্দ বলেছে, বিবেকানন্দ এর সাথে আরো অনেক কথা বলেছিলেন, কিন্তু ওই একটা উদ্ধৃতি বাঙালির মনের মধ্যে রয়েছে, এই জিনিসটাই তো জানে না। এই যে কালচারাল হেজিমনি, কালচারাল হেজিমনি একটা সাংঘাতিক ব্যাপার। কালচারাল হেজিমনিটা যদি আমরা বোঝাতে চাই, যেরকম এখন সবাই আমরা কি করি, ছেলেরা গলা বন্ধ টি শার্ট এই ওর পরে রয়েছে আর জিন্সের প্যান্ট। আমাদের দেশ তো গরমের দেশ, আমাদের দেশে গলা বন্ধ টি শার্ট পরার কথা নয়, আমাদের দেশে বুক খোলা টি শার্ট পরার কথা। কারণ বন্ধ গলা কারা পরবে? যারা ঠান্ডার দেশ, বুকে যাতে ঠান্ডা না লাগে। কিন্তু এই হেজিমনিটা, ড্রেসের হেজিমনি, যেটা আমেরিকানাইজড হেজিমনি, ইংরেজরা কিন্তু কম গলা বন্ধ টি শার্ট পরে, তারা শার্ট, বুক খোলা শার্ট, বাটন দেওয়া পরে। এমনকি প্যারিসের, লন্ডন, ফ্রান্সেও গিয়ে আমি একই জিনিস দেখেছি। কিন্তু যে মুহূর্তে তুমি নিউ ইয়র্ক শহরে যাবে, তাদের কালচারাল ওইটাতে গলা বন্ধ, আরে ওটা বুকে যাতে ঠান্ডা না লাগে। তো এইটা যেরকম চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো ভাষা, কখনো পোশাক, কখনো খাদ্যাভ্যাসের উপর দিয়ে, এই আক্রমণটা সবসময় একটা সভ্যতা যারা বিলং করে তারা অন্যদের উপর নামিয়ে আনতে চেষ্টা করে। ঠিক আমাদের ওপর সেইভাবে নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। দক্ষিণ ভারতীয়রা যেরকম লুঙ্গির মতো করে, মানে লুঙ্গি পরে, ধুতিটাকে লুঙ্গির মতো করে পরে, আর যোগী আদিত্যনাথ লুঙ্গি পরাকে দেখলেই মুসলমান বলে দাগিয়ে দেয়। আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ, তাতে যদি আমরা দেখি, যেহেতু জলবায়ুর কারণেই ইস্টার্ন ইন্ডিয়া থেকে বিস্তীর্ণ অঞ্চলে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, বার্মা, তারা সবাই কিন্তু ওই লুঙ্গির মতো করে কাপড় পরাটা তাদের কাছে স্বাভাবিক, এমনকি মণিপুরের মহিলারা পর্যন্ত। কিন্তু ওইটাকে অদ্ভুতভাবে লুঙ্গি, মানে লুঙ্গি মানেই যোগী আদিত্যনাথ বোঝাতে চেষ্টা করেন যে তার সাথে ইকুয়েট করে মুসলিম, বাংলাদেশি মুসলিমরা লুঙ্গি পরে। আচ্ছা, পাকিস্তানের মুসলিমরা কি লুঙ্গি পরে? তারা তো লুঙ্গি পরে না। অর্থাৎ ভারতবর্ষ মানে এতদিন যে এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে শব্দবন্ধ দিয়ে পরিচিত হতো ভারতবর্ষ, সেটাই কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। এই যে ওয়ান নেশন, এই যে লক্ষ্য, সেটা কি পূরণের দিকে এগোচ্ছে বিজেপি? হ্যাঁ, ওদের হচ্ছে ওয়ান নেশন, ওয়ান রিলিজিয়ান, ওয়ান কালচার। এইটা তো একেবারে ওদের ইটালির মুসোলিনির কাছ থেকে ধার করা বিজেপির লোকেদের, এবং এখন তাদের আরাধ্য দেবতা হচ্ছে নেতানিয়াহু, যে কারণে নরেন্দ্র মোদীর সাথে নেতানিয়াহুর এত সম্পর্ক। ইসরায়েল যেটা করেছে, ওরা এটা মনে করে, বিলিভ দ্যাট। এবং এই যে ফোরে সাংবাদিক থেকে টার্ন পলিটিশিয়ান, টিভি চ্যানেলে বক বক করে, এগুলো তো কিছু জানে না। বেসিক্যালি তারা মূর্খ, এবং বেশ কিছু এদের মধ্যে চিটিং বাজ। তারা বক বক করে সন্ধ্যেবেলা, তারা কিছুই জানে না। এবং সত্যি সত্যি বলতে কি, সাধারণ বাঙালির মুশকিল হয়ে গেছে। হিন্দু যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত বাঙালি, তারা গরিব যারা, মানে কোট আনকোট ছোট লোক, বাড়ির কাজের লোক, তাদের ঘৃণা করে, তাদের সাথে কোনো কালচারাল যোগাযোগ নেই। তাদের বাড়িতে হয়তো একটা মুসলিম মেয়ে এসে ঘর মোছে, কিন্তু ওই পর্যন্ত। সে কখনো জিজ্ঞেস করে না তোমার ঈদের করকম ঈদ হয়। ও প্রথমেই বলে ঈদে গরু কাটে। আরে ঈদে গরু কাটে, সেটা বকরি ঈদে গরু কাটতে পারে। এই যে রমজান মাসে চলে, তাদের কি গরু কাটে? তাদের সীমায় পায়েস দেয়। এটুখানিও হিন্দু বাঙালি জানার প্রয়োজন বোধ করেনি। কেন করেনি এটা নিয়ে বিস্তারিত ব্যাপার। কিন্তু বিজেপি খুব সুকৌশলে এই যে বাংলার যে কালচার, সেই কালচারে হিন্দুরাও পয়লা বৈশাখেই তারা বছর শুরু করে, মুসলিমরাও পয়লা বৈশাখেই তাদের বছর শুরু করে। তো এই যে খাতা চলে, হাল খাতা চলে, একসাথে চাষ করে, এটা তো আজকের না, এটা গত 500 বছর ধরে চলছে। এই জিনিসটাকে নষ্ট করে দিয়ে তাদের যে হিন্দুত্ব এবং তাদের এক জাতীয় পোশাক, ধোকলা খাওয়ানো, তাদের আমরা আমরা যেরকম, আমি মানে খাদ্যাভ্যাসের হেজিমনি বলছি, পিৎজা, পিৎজা কি আমাদের দেশের কোনো খাদ্য হওয়ার কথা? এটা তো জাস্ট চাপিয়ে দেওয়া হলো, এবং আমরা সেটাকে গ্রহণ করলাম, এবং করে আমরা সুস্বাদু, খেতে খেতে খারাপ না। কিন্তু
পিৎজাটাকে এখন ইয়াং জেনারেশনের খাবার, এই হেজিমনিটা কিন্তু আস্তে আস্তে মস্তিষ্কের মধ্যে দিয়ে, বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যেহেতু যারা পিৎজা কোম্পানি তারা শাসন ক্ষমতা দখল করছে না, ওই জন্য আমরা এটা কখনো ভাবিনি। এই যে গুজরাটি ধোকলা দোকানে বিক্রি হয়, যতদিন না অমিত শাহ নরেন্দ্র মোদী আমাদের দখল করতে নেওয়ার চেষ্টা করেছে আমরা গ্রহণ করেছি। কিন্তু এখন বোঝা যাচ্ছে এই গোটা প্রক্রিয়াটাই ছিল একটা দখল নেওয়ার প্রক্রিয়া। মানে আমরা বাঙালিরা কি বিহারে গিয়ে আমরা সপ্তাহে রোজই মাছ খাই, খাওয়াতে পারবো? ইম্পসিবল দ্যাট। আমি আমার ঘনিষ্ঠ বন্ধুদের খাওয়াতে পারি না, তা বা না আমি আজ নিরামিষ খাবো বিহারি বন্ধুদের। কারণ কোনো বাঙালি যে কালচারাল ফ্রিডম এনজয় করে, সে অতুল প্রসাদের গান গাওয়া হোক, রবীন্দ্রনাথের গান গাওয়া হোক, আমরা কি সেটা পাটনা শহরে গিয়ে বা মুজফ্ফরপুরে গিয়ে বা লখনৌতে গিয়ে করতে পারবো না। কিন্তু ওরা কিন্তু এখানে দিব্যি করে আসছে। আমি কি বাঙালিদের কি আছে একদম গোষ্ঠীবদ্ধভাবে, আমি এটা সারা উত্তর ভারত এমনকি আসামেও দেখেছি, সব জায়গায় একটা করে কালীবাড়ি থাকে। সেই কালীবাড়িকে কেন্দ্র করে হিন্দু বাঙালির একত্র হয়, কালীবাড়িতে পুজো দেয়। দিল্লিতেও আছে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটাকে কতজন বিহারি যায়, সেটা কি আমরা চাপিয়ে দিতে পারিনি। তো ওরা কিন্তু খুব সুকৌশলে এই রামচন্দ্রটা, যে রামচন্দ্র একটা বিকৃত রূপ, আমাদের রামচন্দ্র খুব সফট, সে কেঁদে ফেলে ভেবা করে, হ্যাঁ, কৃত্তিবাসী রামায়ণে, সেই রামচন্দ্র না, এটা একটা ভয়ঙ্কর রামচন্দ্র যে দাঙ্গা বাঁধাতে চায়, যে রামচন্দ্রকে সামনে এনে মুসলিমদের কাটার কথা বলা হয়, দাঙ্গা বাঁধানো হয়, সেই আগ্রাসী রামচন্দ্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। এবং আমরা কিছু বলছি না। তো আমি জানি না নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ এবং তামাম বিজেপির লোকেরা, এই যে হেমন্ত বিশ্ব শর্মা লুইস বার্গাস ক্যাম্প থেকে শুরু করে সারদা স্ক্যাম থেকে শুরু করে এত স্ক্যামে জড়িত। এই অমিত শাহ বলেছিল যে 2014 সালে প্রেস কনফারেন্স করে যে ভারতের সবচেয়ে ভ্রষ্ট পলিটিশিয়ানের নাম হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা এবং ওকে 20 বছর জেলে থাকতে হবে। সে যখন 15 সালে জয়েন করলো জেলে যাওয়ার ভয়তে, তখন গৌহাটি সাংবাদিকরা প্রশ্ন করেছিল অমিত শাহকে যে আপনি সেই লোকটাকে নিলেন কেন, এই তো বলেছিলেন, বলে ছড়িয়ে না ও বা, তাকে যে চিফ মিনিস্টার করেছে। হেমন্ত বিশ্ব শর্মা এক সময় উলফা করতো, তারপর অগপ করতো, সে কংগ্রেসে গেছিল, কংগ্রেস ওই সময় যাতে অ্যারেস্ট না হয়। কিন্তু সে যেভাবে মুসলিমদের টার্গেট করছে, ও যেখান থেকে দাঁড়ায় জলুকবাড়ি, সেখানে আগে মুসলিমদের ভোট চাইতো। কিন্তু ওর এই চেঞ্জটা আসামের যারা মুসলিম বা মিয়া মুসলিম বলা হয়, যারা বাঙালি, তারা ভয়ঙ্কর আতঙ্কিত, তাদের কালচারাল এটাকে বদলে দিচ্ছে। এই কালচারাল বদলটা বিজেপি এবং পশ্চিমবঙ্গ আমি একই জিনিস দেখতে পাচ্ছি, মানে সেটা সাংঘাতিক। কিন্তু যে বাইনারি, যে হাওয়া তৈরি হয়েছে, বিজেপি তাহলে কি সফল হবে? আমরা দেখতে পাচ্ছি প্রচারে যেভাবে জোর দিচ্ছে, ভোট যত এগিয়ে এসেছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ আগেই তিনি ঘোষণা করেছিলেন 15 দিন তিনি থাকবেন। নরেন্দ্র মোদীকেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রতিদিন কোথাও না কোথাও প্রচারে যাচ্ছেন, সভা করছেন। হ্যাঁ, না, বিজেপি এমনি 35% মানুষের মধ্যে তো ঢুকেই গেছে হিন্দু বাঙালির, এবং বিশেষ করে যারা সিপিএম করতো তাদের মধ্যে একটা বড় সেকশনের পিতৃপুরুষ বা তারা পূর্ব পাকিস্তান থেকে চলে আসতে বাধ্য হয়েছিল পার্টিশনের ফলে। তাদের মনের মধ্যে তাদের জমি বাড়ি মুসলিমরা নিয়েছে, অত্যাচার করেছে স্মৃতি ছিল। তারপর তারা রিফিউজি হয়েছে, রিফিউজি মুভমেন্ট করেছে কংগ্রেসের বিরুদ্ধে, তারা সিপিএম এর সাপোর্টার হয়েছে। সেই অংশটাকে বিজেপি খুঁচিয়ে 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 নিজেদের দিকে টেনে আনতে সক্ষম হয়েছে, যে কারণে এন্টায়ার বেল্টে, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, ওদিকে উত্তরবঙ্গের একটা বড় সেকশন, এই যে মাইগ্রেশন, তাদেরকে বিজেপি সাপোর্টে এনেছে। এবং এটাতে বিজেপি পুরো সাকসেসফুল, মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে যে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে মুসলমানরা আমাদের বাড়ি দখল করে নেবে। মানে এরকম কোনো হওয়ার বিজেপির, যদি বিজেপিও যদি আসে তাহলেও কোনো ক্ষমতা নেই। আজকে যদি অন্য দল আসে তাহলেও বাড়ি থেকে লোককে উৎখাত করে দেবে, এরকম কোনো সম্ভাবনা কি কোনো রাজ্যে হয়েছে? হয়নি। কিন্তু এই যে মিথ্যে ন্যারেটিভটা তৈরি করা, এই মিথ্যে ন্যারেটিভটা আজ থেকে 100 বছর আগে জার্মানি প্রমাণিত হয়েছে। এই মিথ্যে ন্যারেটিভটা ইহুদিদের তারা টার্গেট করেছিল দস্যু, মানে শত্রু হিসেবে। এই ন্যারেটিভে সাকসেসফুলনেস আছে এবং তার সাংঘাতিক প্রচার, এবং সেই প্রচারটাকে মেন স্ট্রিম মিডিয়াকে নিয়ে নেওয়া। হাঙ্গেরিতেও কদিন আগে যে হারলেন, হাঙ্গেরিতেও আমরা একই জিনিস দেখেছি। তো বিজেপি এই চেষ্টায় অনেকটা সফল হয়েছে, পুরোপুরি সফল হবে বলে মনে হচ্ছে না, কিন্তু তারা তো সফল হয়েইছে।